পরিবারে তার যাতে পূর্ণ হয়, মনের বাসনা যাতে পূর্ণ হয়। আর ছেলে থেকে উঠে ওখানে যেতে পারছিল না। হ্যাঁ, কি বলবো, তা সেই ছেলেকে মাকে ডেকে আমি এদিন মানসা দিলাম, ওজনে মানসা করেছিলাম মার কাছে, মা আমার ফিরিয়ে দিয়েছে। 1585 খ্রিস্টাব্দে এই মন্দিরের সূত্রপাত হয়েছিল। সূর্য অস্ত যাচ্ছে, পাশে রয়েছে বাওর, সেখানে একজন মাছ ধরছে। তো অপূর্ব একটা দৃশ্য, ঠিক আছে? এরকম দৃশ্য কেউ বসে প্রসাদ খেতে চান মায়ের বাড়িতে, তাহলে তার জন্য নিমিত্ত ধার্য করা হয়েছে। মা খুব জাগ্রত, বা আমরা খুব বিশ্বাসের উপর মাকে থাকি। কিছু হলে আমরা টপ করে ডাক্তারের কাছে যাই না, আর মার চরণের আগে নিয়ে নিজেরা ইয়ে করি। তারপর जटाकटाः सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरी विलोलवीच वल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्टपावके किशोर चन्द्रशेखरे रति प्रतिक्षणं मम। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মা ভবতারিণীর কথা উঠলে সবার আগে যে মন্দিরের কথা আমাদের মাথায় আসে সেটি হলো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের কথা। কিন্তু কেমন হয় যদি আমি আপনাদের বলি, আজ আপনাদের নিয়ে যাব মা ভবতারিণীর দ্বিতীয় বাড়িতে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আজকে যে মন্দিরটায় যাচ্ছি সেই মন্দিরটা আকার আকৃতিতে এবং গঠনশৈলীতে সব দিক থেকে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের মতন দেখতে। এই মন্দিরে কিন্তু থাকার ব্যবস্থা আছে ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা। সমস্ত কিছু শেয়ার করেছি এই ভিডিওতে আপনাদের সঙ্গে, তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দির থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত মা ভবতারিণীর দ্বিতীয় বাড়িতে। তো আজকের গন্তব্যস্থল উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বনগাঁ মহকুমার গারাপোতা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাকেট। তো চলুন যাত্রাটা শুরু করা যাক। এই মন্দিরের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বনগাঁ জংশন। শিয়ালদহ থেকে 20 টাকার বিনিময়ে 2 ঘন্টার ব্যবধানে আপনি চলে আসতে পারেন বনগাঁ জংশন। বনগাঁ স্টেশনে নেবে আপনাদের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে ধরতে হবে টোটো। গন্তব্যস্থল বনগাঁ মতিগঞ্জ মোড়। তো দাঁড়িয়ে আছি বনগাঁ মতিগঞ্জ মোড়ে। স্টেশন থেকে টোটো করে আসতে সময় লাগবে 10 মিনিট মতো, আর ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা। এই যে মতিগঞ্জ মোড় দেখছেন, এটি একটি চৌমাথা। আমি আসলাম এই সাইড দিয়ে। তো মতিগঞ্জ মোড়ে এই যে ক্লক টাওয়ার, তার ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর এখানেই আপনি পেয়ে যাবেন অটো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড, সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন। চাকদার বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় এই মতিগঞ্জ মোড়ে আসার। তো আপনারা চাকদার থেকে বাসে করেও ডাইরেক্ট চলে আসতে পারেন এই মতিগঞ্জ মোড়ে। সামনেই রয়েছে ক্লক টাওয়ার, ক্লক টাওয়ারের ঠিক পাশেই রয়েছে অটো স্ট্যান্ড, আর অটো স্ট্যান্ডের ঠিক পাশে রয়েছে বাস স্ট্যান্ড। ঠিক আছে, এখানে বাসে যখন উঠবেন তখন একবার জিজ্ঞাসা করে উঠবেন, কারণ এই বাস স্ট্যান্ড থেকে অনেক বাস চাকদার দিকেও যায়, আর যে বাসগুলো বাগদা হেলেঞ্চার দিকে যাচ্ছে সেই বাসে আপনাদের উঠতে হবে। মতিগঞ্জ মোড় বা ক্লক টাওয়ার থেকে যখন অটো বা বাসে উঠবেন তখন বাস দাদা বা অটো দাদাকে বলবেন যে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে যাবেন। এই যে রোডটি দেখছেন, এটি হলো বনগাঁ বাগদা রোড। রাস্তার ঠিক পাশেই এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরটি অবস্থিত। এখানে কিন্তু একটা স্টপেজও আছে। বর্তমানে দাঁড়িয়ে আছি বনগাঁ মহকুমার অন্তর্গত গারাপোতা মা সিদ্ধেশ্বরী কালীবাড়ির একদম সামনে। যেহেতু এখন বাৎসরিক উৎসব চলছে, তাই মন্দিরের সামনে একটি ছোট মেলাও বসেছে। মন্দিরের দিকে তাকালে আপনারা বুঝতেই পারবেন যে কেন আমি বলছিলাম যে মা ভবতারিণীর দ্বিতীয় বাড়ি। আকারে, গঠনে, গঠনশৈলীতে, রঙে, সব কিছুতেই কিন্তু হুবহু দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের মতনই দেখতে। উপরের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন খুব সুন্দর কারুকার্য সমন্বিত এই মন্দির। আর এই মন্দিরটিও দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরের মতনই নবরত্ন বিশিষ্ট। উচ্চতাও কিন্তু বিশাল। দূর থেকে মায়ের মন্দির লক্ষ্য করা যায়।
আর মন্দিরের গায়ে যে কারুকার্যগুলো আছে সেটি হুবহু দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের মতো। এই হলো মূল মন্দির। মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে আছি, এখন বন্ধ আছে, বিকেল 4টের সময় মন্দিরটি খুলবে। মন্দিরের ডান পাশে বিশাল বড় একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডেই মেনলি উৎসব বা ভোগ প্রসাদ বিতরণ হয়ে থাকে। আর সামনে একটা স্টেজ আছে, সেখানে অনুষ্ঠান হচ্ছে। আর এদিকে যদি তাকান তাহলে চোখে পড়বে একটি বিশাল বড় রথ। তাহলে বোঝাই যাচ্ছে এই মন্দিরে রথযাত্রার সময় বড়সড় করে রথযাত্রা উদযাপন করা হয়। এই রথের ঠিক পাশেই আছে এই মন্দিরের কার্যালয়। আপনারা যখন মন্দিরে আসবেন এখান থেকেই ভোগ প্রসাদের কুপনটা কেটে নেবেন। তো চলুন এবার মন্দিরের পাশে থাকা এই গ্রাউন্ডটা একবার ঘুরে দেখি। আর এখানে কিন্তু দেবাদিদেব মহাদেবের বিশাল বড় একটা মন্দির আছে। সামনে যে ঘরটি দেখছেন এই ঘরটি হলো এই মন্দিরের রন্ধনশালা। এখানে কিন্তু ভোগ প্রস্তুত করা হয়। পুরো মাঠটা দেখতে পাচ্ছেন এরকম ত্রিপল বা এরকম প্যান্ডেল করা হয়েছে, কারণ প্রচুর সংখ্যক ভক্তরা এখানে আসেন, এসে নাম সংকীর্তন শোনেন। আর এখানে কিন্তু প্রচুর আর্টিস্ট, মানে যারা কীর্তন করে তারা কিন্তু আসবেন, নামি দামি কীর্তন যারা করে তারা আসবেন। আর এখন দেখতে পাচ্ছেন একটা কীর্তন হচ্ছে অলরেডি। এই মন্দিরে কিন্তু আমি আগেও দুবার এসেছি, আর এই মন্দিরে আসলে আমার না একটা আলাদা পজিটিভ এনার্জি ফিল করতে পারি। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। আপনার নামটা? আমার নাম সুদর্শন পাল। যে 1585 খ্রিস্টাব্দে এই মন্দিরের সূত্রপাত হয়েছিলেন বিক্রমাদিত্য, প্রতাপাদিত্য, মহারাজ মঙ্গস কায়স্থ, মানে আমরা 12 ভূঁইয়া নামে যাদের খ্যাত ইতিহাসে, সেই প্রতাপাদিত্যের হাতে এই মন্দিরের সূচনা। তখন কিন্তু আজকের এই মূর্তি ছিল না, তখন প্রস্তর মূর্তিতে পূজা হতো এবং সেটা দীর্ঘদিন ধরে সেইভাবে পূজা অর্চনা হয়ে আসছিল। তারপর আজ থেকে প্রায় 85, 90, 100 বছর আগে স্বর্গীয় বিনয় ব্রহ্মচারী নামে একজন মাতৃ সাধক বাংলাদেশ থেকে এখানে চলে এসে ওই সমস্ত জঙ্গল আগাছা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার নতুনভাবে এই মন্দিরে শ্রীবৃদ্ধি ঘটান। আমরা মায়ের নতুন মন্দির নির্মাণ করেছি 2022 সালের 2রা ফেব্রুয়ারি। ঘটা করে এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়েছে এবং একই সঙ্গে আমাদের একদম বাওরের ধারে নতুন করে বাবা ভোলানাথের মন্দির, বাবা সিদ্ধেশ্বর মন্দির, রাধা গোবিন্দ মন্দির এবং জগন্নাথের মন্দির শুভ উদ্বোধন হয়েছে 2022 সালের 2রা ফেব্রুয়ারি। আজকে আমাদের 46তম বার্ষিক পৌষ উৎসবের একটা দিন চলছে। ধীরে ধীরে আজকে এই মন্দির এই জায়গায় এসছে এবং আগামী দিনে আমাদের আরও অনেক কিছু কার্যক্রম রয়েছে যেগুলো আমরা মানুষের সামনে উপস্থাপিত করতে চাই। সর্বাগ্রে যেটা করতে চাই, মায়ের মন্দির সংলগ্ন যে বিশাল জলাশয়টা আছে, যাকে আমরা বাওর বলি, সেই বাওরের সঙ্গে আমাদের ঘাট, স্নান করবার ঘাটটা খুব নেই, ভক্তদের খুবই সমস্যা হচ্ছে। এরপরেই আমরা ওই ব্যাপারেই ভক্তদের কাছে যাব। আপনাদের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন, আপনারা দুহাত ভরে আমাদেরকে সাহায্য করুন, কারণ ভক্তদের দান ছাড়া এই মন্দিরের ভালোমন্দ করা সম্ভব নয়। কোনো কিছু এক পায়ে এগোনোও সম্ভব নয়, কেননা আমরা তো কোনো সরকারি সাহায্য পাই না, আমরা যা পাই ভক্তদের দান। পৌষ সংক্রান্তির দিন একাদশী পড়ে গেছে, সেই জন্য তার আগের দিন আমাদের ভোগরাগ হবে মহাপ্রভুর, এবং সেই ভোগরাগের দিন হাজারো মানুষ, সেটা কত হাজার আমাদের হিসেব থাকে না, এখানকার 42টা-45টা গ্রামের মানুষ আসেন এখানে প্রসাদ পাওয়ার জন্য। 25টা উনুন জ্বলবে, সকাল 7টা থেকে শুরু হবে, যতক্ষণ পর্যন্ত ভক্তরা থাকবেন ততক্ষণ পর্যন্ত আমরা প্রসাদ বিলি করব। আর পরের দিন 29 তারিখ মায়ের যে বিশেষ পূজা হয় পৌষ সংক্রান্ত উপলক্ষে, সেই পুজোটা 29 তারিখেই উপস্থাপিত হবে। যদি কোনো ভক্ত দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে প্রসাদ পেতে চান, হ্যাঁ, মন্দিরে প্রসাদেরও ব্যবস্থা আছে। আমি আমার এই ভাইটিকে বলবো যে তুমি আমাদের মোবাইল নাম্বারটা তোমার এখানে দিয়ে দিও, মানে সেই মোবাইল নম্বরে যদি কেউ 9টা, 9:30টার মধ্যে ফোন করে জানিয়ে দেন যে আমরা এত দূরের থেকে আসছি, মায়ের মন্দিরে আমরা প্রসাদ পাবো, তাহলে আমরা তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করি। এবং সেই প্রসাদের মূল্যটাও আমি বলে যাচ্ছি, যদি কেউ বসে প্রসাদ পেতে চান মায়ের বাড়িতে, তাহলে তার জন্য
নিমিত্ত ধার্য করা হয়েছে 100 টাকা, এবং যদি কেউ বাড়ি নিয়ে যেতে চান তাহলে 120 টাকা প্রসাদ পাওয়া যায়। রাত্রি যাপন করতে চান, একটা দিন মন্দিরে থাকবেন, তারও ব্যবস্থা আমরা প্রায় করে ফেলেছি। অল্প বেশি সময় আছে, অল্প কিছু কাজ সেটুকু করলে হয়ে যাবে। আশা করছি আগামী গ্রীষ্মকাল থেকে যদি কোনো ভক্ত দূর দূরান্ত থেকে এসে মন্দিরে রাত্রি যাপন করতে চান এবং প্রসাদ পেতে চান, সবটাই সম্ভব হবে। ঘড়ির কাঁটায় বেজে গেছে এখন বিকেল 4টে, আর মন্দিরের যে দুয়ার সেটি খুলে দেওয়া হয়েছে। তো চলুন এবার দর্শন করা যাক। মন্দিরের গর্ভগৃহে যে মায়ের বিগ্রহ আছে সেটি আপনাদের দর্শন করাবো, কিন্তু তার আগে মন্দিরের চারিপাশটা আপনাদের দেখিয়ে দিই চলুন। গর্ভগৃহের সামনে দুপাশের দেয়ালে বিরাজ করছেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আরেক পাশে আছেন মা সারদা দেবী। শুধু তাই নয়, মন্দিরের চারিপাশের দেয়ালে সাধকদের মূর্তি গড়া, এই দেখুন। তো মন্দিরে এসে চারজনের সাথে দেখা হলো, চারজনের সাথে আগেও দেখা হয়েছিল, তো তাদের মুখ দিয়ে শুনবো মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে। চলুন। সন্ধ্যা সিনহা। আপনার নাম? ভারতী বিশ্বাস। আপনার নাম? মারানী হালদার। আচ্ছা, আপনার নাম দিদা? কুমুদিনী বিশ্বাস। কুমুদিনী বিশ্বাস। এখানে মায়ের কাজ করি, বাসনপত্র মাজা, ঝাড়পাট দেওয়া, ফল টল বানানো, এগুলো গুছিয়ে গেছে, মায়ের কাজ টাজ করি। কেমন লাগে এখানে কাজ করে? ভালো লাগে। আমি অনেক বছর কাজ করছি, 2-3 বন্যা চলে গিয়েছে আমার এই কালীবাড়ি, বুঝেছো? তখন ইয়ং বয়স ছিল, তখন আমার স্বামী ছিল, তখন থেকেই কাজ করছি। একটা পুরনো ঘর ছিল ছোট্ট টিনের মায়ের, আর ওই কমিটি বলতে ছিল না, যে যখন আসতো পুজো দিত, আর পূজারি ছিল, পুজো করতো। তারপর থেকে এখন এই উন্নতি হয়েছে, এবং তরকারি বানানো, রান্নার ব্যবস্থা করে দেওয়া, ধোয়া পাগলা, বাসন মাজা সব করতে হয়। রাত্রিরে আমরা 9:30 10টায় বাড়ি যাই মন্দির বন্ধ করে। আর মা তো আমাদের পোষের কালী, পৌষ মাসেই সব কিছু হয়, ওই জন্য এই দিনটার জন্য আমরা বসে থাকি। খুব ভালো লাগে, সংক্রান্তি পর্যন্ত হবে আমাদের সেরাম ছুটোছুটি, সেরাম কাজ, সেরাম দৌড়দৌড়ি। এখানে অনেকে মানত করে, করলে পারে তার যদি পূর্ণ হয়, মনের বাসনা যদি পূর্ণ হয়, সে আবার এসে সেটা দিয়ে যায়, মার এসে শোধ করে যায়, বুঝেছো? আর এখানে আমাদের জাগ্রত মা। আর ওই আমি আসি সকালে, এসে ঠাকুরের বাসন টাসন মাজি, মেজে ফল টল বানাই, বানিয়ে নিয়ে তো এখন তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওই জন্য আবার ওই ঘরে যেতে হয়, সবজি বানাতে হয়, ঠাকুরের সেবা হয়, সেই সব বাসন কোসন মাজতে হয়। আমরা দুজনাই মানে ওই সকালবেলা এইসব কাজই করি, রাত পর্যন্ত থাকি। আমার ছেলে এখান থেকে উঠে ওখানে যেতে পারছিল না, হ্যাঁ কি বলবো, ও সেটা তা এখান থেকে হ্যাঁ শরীর খারাপ হঠাৎই। এইবার আমাকে যে এখানে লোক রক্ষণবক্ষণ করে, সে আমায় বলছে, কাঁদছো কেন? মার কাছে পেতে আঁচল পাতো, পেতে ভিক্ষে চাও। আমি মার কাছে আঁচল পাতলাম, চান করে এসে আঁচল পেতে মাকে বললাম, মা তুমি আমাকে ভিক্ষে দাও, প্রাণ ভিক্ষে দাও, ওকে ফুল দাও মা। মা ঠাকুরমশাই ফুল দিল আঁচলে, তারপরে আরজি করে ভর্তি হলো। তার মধ্যে আর পেচ্ছাপ হয়নি। তারপরে যখন বারাসাত গিয়ে পৌঁছে গেল, তখন আমার ফোন এলো যে এবার পেচ্ছাপ করেছে, তখন আমার মনটা হালকা হল। তা সেই ছেলেকে, মাকে ডেকে আমি এদিন মানসা দিলাম, ও জন্যে মানসা করেছিলাম মার কাছে, মা আমার ফিরিয়ে দিয়েছে। আমাদের মা খুব জাগ্রত, বা আমরা খুব বিশ্বাসের উপর মাকে থাকি। কিছু হলে আমরা টপ করে ডাক্তারের কাছে যাই না, আর মার চরণমেত্তর ফুল আগেই নিয়ে নিজেরা ইয়ে করি, তারপরে খুব জাগ্রত মা। কত বছর ধরে আসো? বহুদিন থেকে আসছি। আগে প্রথম আমি এখানে কাজ করতাম, 2-3 দিন, তখন ছোটো মন্দির ছিল, এটা বাসন টাসন মাজতাম, ঠাকুরের ভোগ টোক দিতাম, সব কিছু করতাম। আচ্ছা, কেমন লাগে মায়ের ভালো। সেবা করে এখানে? তারপরে এখানে
একটা ছাগল ছিল, ছাগলে ফেলে দিছিল আমার এখানে মেরে, সেই থেকে আমি আর এখন বাসন টাসন মাজিনি, করিনি। এমনি এখন ফুলির মালা টালা এইসব দেয়, কীর্তনের দলের অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এইসব সব কিছু করি, মালা গাঁতি মালা দেই, এইসব করি এখন। মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ আপনাদের দেখিয়ে দিয়েছি, এবার চলুন মাকে দর্শন করা যাক। মন্দিরটি যেমন সুবিশাল, তেমনই মন্দিরের গর্ভগৃহটাও সুবিশাল। বিশাল বড় গর্ভগৃহে বিশাল বড় এক বেদী বিরাজ করছে। এই বেদীতে আপনি মা কালীর সাথে সাথে দেখতে পাবেন শ্রী শ্রী রাধাকৃষ্ণকেও। বেদীর একদম উপরের অংশে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, অপরূপ সৌন্দর্য এই বিগ্রহ। তার ঠিক নিচেই আছেন মা কালী বা মা সিদ্ধেশ্বরী। শ্রী শ্রী রাধাকৃষ্ণের গলায় একটি মালা রয়েছে, আর যে বেদীতে তারা বিরাজ করছেন সেই বেদীটিও কিন্তু অপরূপ সুন্দর। শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঠিক নিচেই আছেন মা সিদ্ধেশ্বরী। মা সিদ্ধেশ্বরী এখানে চতুর্ভুজা, তার পদতলে শায়িত অবস্থায় আছেন দেবাদিদেব মহাদেব। মা সিদ্ধেশ্বরীর গাত্রবর্ণ নীলবর্ণের। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। মায়ের এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাবার মন্দির, যেটি একেবারে বাওরের পাশে অবস্থিত। চলুন সেটিও দেখিয়ে দিচ্ছি। এই হলো মায়ের মন্দির, আর মায়ের মন্দিরের একদম ডান পাশে যে মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চের পাশেই রয়েছে বাবা মহাদেবের মন্দির। তো চলে এসেছি বাবার মন্দিরে, আর বাবার মন্দিরের বাপাশের দেওয়ালে মহাদেবের একটি খুব সুন্দর মূর্তি গড়া আছে। বাবার মাথা দিয়ে নির্গত হচ্ছে গঙ্গা, খুব সুন্দর করে এটি তৈরি করা। আর এখান দিয়ে ঠিক পাশে আসলেই আপনি পেয়ে যাবেন আরও 3টি মন্দির। প্রথম যে মন্দিরটি আছে সেখানে বিরাজ করছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং তাকে ঘিরে রেখেছে পঞ্চদত্ত। রাধাকৃষ্ণের এই যে গর্ভগৃহ তার ঠিক পাশে রয়েছে আরেকটি গর্ভগৃহ যেখানে বিরাজ করছে শিবলিঙ্গ। শিবলিঙ্গের এই যে গর্ভগৃহ তার পাশে রয়েছে আরও একটি গর্ভগৃহ যেখানে বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, প্রভু বলভদ্র এবং মাঝখানে আছেন দেবী সুভদ্রা। অপূর্ব কিন্তু লাগলো। এবার আসি এই মন্দিরের সব থেকে সুন্দরতম দৃশ্যে, সেটি হলো পাশে থাকা এই বাউর গর্ভগৃহ, তার ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটি বাউর। এখানে এরকম মসকিটো নেট দেওয়া আছে, কারণ অনেক পোকা আসে, হয়তো পোকামাকড় আসে। দেখুন সূর্য অস্ত যাচ্ছে, পাশে রয়েছে বাউর, সেখানে একজন মাছ ধরছে। তো অপূর্ব একটা দৃশ্য, ঠিক আছে? এরকম দৃশ্য কিন্তু আপনারা শহরে কোনো মতে খুঁজে পাবেন না। দারুণ দৃশ্য একটা। আচ্ছা, তো এই ছিল বনগাঁ মহকুমার অন্তর্গত গারাপোতা মা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। কেমন লাগলো মন্দিরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, তার উত্তর আমি অবশ্যই দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসি পরবর্তী কোনো এক মন্দির নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।